দেখো ভাই, ট্রিপল এইচের একটা ব্যাপার তো মানতেই হবে, সেটা হচ্ছে ট্রিপল এইচ হয়তো জিনিসপত্র বাজে করছে এই মুহূর্তে, কিন্তু একটা ব্যাপার যেটা ট্রিপল এইচের মধ্যে আছে সেটা হলো যেহেতু ট্রিপল এইচ ইন্টারনেটে কী চলছে সেই দিকে লক্ষ্য রাখে, তাই ট্রিপল এইচের নামে যখন কেউ অভিযোগ তোলে, যেটা এখন আমরা সবাই তুলছি, তখন ট্রিপল এইচ কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা তো করে। আর আজকে মানি ইন দ্য ব্যাংকে ট্রিপল এইচ তাই করেছে। আর বলতে ভালো লাগছে যে অনেক দিন পর ডাব্লিউডাব্লিউ সম্পর্কে বলার মতো পজিটিভ কিছু আছে। মানে মানি ইন দ্য ব্যাংকে ট্রিপল এইচ এইটুকু তো চেষ্টা করেছে যাতে এই এতদিন ধরে সবাই তার উপর যে অভিযোগগুলো করছিল সেইগুলোকে যতটা সম্ভব একটু কমানো যেতে পারে, সেটা চেষ্টা করেছে ট্রিপল এইচ। আর আজকে সত্যি অনেক দিন পর মানি ইন দ্য ব্যাংক একটা ভালো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। তো কী কী হয়েছে সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের, কীভাবে ট্রিপল এইচ ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ওমেন্স মানি ইন দ্য ব্যাংকের কথা বলা যাক, কারণ ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ দিয়ে এই শোটা শুরু হয়েছিল। তো সবার প্রথমেই আমরা একটু মেন রোস্টার ভার্সেস এনএক্সটি থেকে আসা নতুন জেনারেশনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখতে পাই, যেখানে একদিকে ছিল রিয়া রিপ্লি, অ্যালেক্সা ব্লিস আর নায়োমি, আর একদিকে ছিল স্টেফিনি ভ্যাকার, জুলিয়া আর রক্সেন পেরেস। তো তারপর ম্যাচটা ধীরে ধীরে তার পেস ধরে। আর যেহেতু ল্যাডার ম্যাচ ছিল এটা, তাই ল্যাডারের তো ভরপুর ব্যবহার হয়েছে এই ম্যাচে। তো ল্যাডারের থেকে কিছু স্পট আমরা দেখতে পেয়েছি ভালো ভালো। এবার এই ম্যাচে আমি বলবো রিয়া রিপ্লিকে ঠিক রিয়া রিপ্লির মতো লাগেনি। মানে রিয়া রিপ্লি যে একটা ডমিনেন্ট ফোর্স, সেটা এই ম্যাচে একটু কোথাও যেন কম মনে হয়েছে, কিন্তু বাকি স্পট মোটামুটি ঠিকঠাক ছিল। খুব একটা এক্সট্রা অর্ডিনারি স্পট ছিল না এই ম্যাচে, কিন্তু ল্যাডারের ব্যবহার এই ম্যাচে ঠিকঠাক করেছে। যেমন একটা স্পটে আমরা স্টেফিনি ফ্যাকারের যে ফেমাস মুভটা, সেটা দেখতে পেয়েছিলাম ল্যাডারের উপর। তাছাড়া অ্যালেক্সা ব্লিসকে একবার দুজন তুলে একটা ল্যাডারের উপর ফেলেছিল, সেটা একটু ব্রুটাল স্পট ছিল। এছাড়া ল্যাডারের আরও কিছু স্পট ছিল। এছাড়া মানি ইন দ্য ব্যাংক যখন কাড়াকাড়ি হয় ল্যাডারের উপরে চড়ে, সেটা তো সবসময় দেখতে ভালো লাগে। কিন্তু ফাইনালি কথা বলা যাক এই ম্যাচের রেজাল্ট কী হলো। তো যেমন এই ম্যাচের আমি প্রেডিকশনও করেছিলাম, প্রেডিকশন এই ম্যাচে ঠিকঠাক হয়ে গেছে। আমি বলেছিলাম যেহেতু এই ম্যাচে যে ছজন আছে ছজনই ডিজার্ভ করে, তাই উইনার বেছে নেওয়া একটু কঠিন, কিন্তু কোথাও না কোথাও নায়োমির যেন একটু বেশি চান্স আছে। আর লাস্ট অবধি সেটাই হয়েছে। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে হয়তো স্টেফিনি ভ্যাকার এই ম্যাচটা জিতে যাবে বা রক্সেন পেরেস জিততে পারে, কিন্তু না, আলটিমেটলি আমরা দেখতে পাই নায়োমি ওঠে মইয়ের উপর, আর মানি ইন দ্য ব্যাংক পেরে হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ মিস মানি ইন দ্য ব্যাংক। তো নায়োমি মানি ইন দ্য ব্যাংক জিতে গেছে। আর আমি যেমন বলেছিলাম নায়োমির এখনকার যে ক্যারেক্টারটা চলছে, সেই ক্যারেক্টারের সাথে মানি ইন দ্য ব্যাংক একদম ভালো মতো স্যুট করে নায়োমির। এবার অনেকে নায়োমির এই জেতাটা পছন্দ করছে না, কিন্তু যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলো, আমার মতে নায়োমির জেতাটা ঠিক আছে। যেমন আমি বারবার বলছি, এই মুহূর্তে নায়োমির যে ক্যারেক্টারটা চলছে, সেই ক্যারেক্টারটা দেখে মনে হয় যে নায়োমির সাথে এই মানি ইন দ্য ব্যাংক ব্রিফ কেসটা যায়। এবার অনেকে চাইছিল যাতে এনএক্সটি থেকে আসা নতুন কেউ জিতুক, কিন্তু আমার মনে হয় তাদের এখনও অনেক টাইম আছে, তারা কখনো না কখনো জিতেই যাবে। আর হয়তো মানি ইন দ্য ব্যাংক দরকারও পড়বে না তাদের, কিন্তু নায়োমির এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাংকের দরকার ছিল, কারণ নায়োমি যেই স্পটে যেতে চাইছে কোথাও যেন সেই স্পটে যেতে পারছিল না এতদিন। কিন্তু এখন যেহেতু তার কাছে মানি ইন দ্য ব্যাংক আছে, তো এখন নায়োমির চ্যাম্পিয়ন হওয়ার চান্স তো অনেকটাই বেড়ে গেছে। তো দেখা যাক নায়োমি এই মানি ইন দ্য ব্যাংকটা সাকসেসফুলি ক্যাশ ইন করতে পারে কিনা। আর উমেন্স মানি ইন দ্য ব্যাংকের তো এখনও ইতিহাস আছে যে যারা যারা জিতেছিল আপাতত তারা 100% সাকসেসফুলি ক্যাশ ইন করেছে প্রত্যেকবার। এবার দেখা যাক নায়োমি এই ট্রেডিশনটাকে ধরে রাখতে পারে কিনা, নাকি নায়োমি সে প্রথম ওমেন হয় যে কিনা মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন ফেল করাবে ওমেন্সদের মধ্যে। দেখা যাক, ফিউচার কথা বলবে। এবার যেমন তোমাদের বলেছিলাম যে মানি ইন দ্য ব্যাংকের আগে আমরা ওয়ার্ল্ডস কোলাইড ইভেন্ট দেখতে পাবো, তো সেইখানে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ ছিল। সেই ম্যাচের শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডার্টি ডমিনিক মিস্ট্রিও, তার সাথে অক্টাগনের একটা ঝামেলা লেগে গেছিলো, যার ফলে ডমিনিক অক্টাগনকে চ্যালেঞ্জ করে দিয়েছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাট মানি ইন দ্য ব্যাংক। আর আমরা যেমন 5 ম্যাচ প্রিমিয়াম লাইভ ইভেন্টের একটা ফর্মুলা দেখে আসছি, মানি ইন দ্য ব্যাংকেও সেটাই ছিল আর কি। তো 4টে ম্যাচ প্রথমে অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছিল, আর একদম লাস্ট মোমেন্টে ডমিনিক আর এই অক্টাগনের ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে। এবার এই লুচাদের, মানে যারা যারা বিশেষ করে লুচা লিব্রে থেকে আসছে, আমি তাদের নামে এই অক্টাগন পিনটা, মানে এত শেপের, মানে কি বলবো, এই শেপগুলো নিয়ে এদের নাম কেন হয় সেটা আমার মাথায় ঢুকছে না। কিন্তু যাই হোক, অক্টাগন জুনিয়রের সাথে ডমিনিকের ম্যাচ ছিল। এবার এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই, নর্মাল ম্যাচ ছিল, খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না এই ম্যাচে। আর দেখেই বোঝা যাচ্ছিল ডাব্লিউডাব্লিউ এখানে নিজের ডমিনেন্স প্রুভ করার চেষ্টা করছে।
আর অক্টাগন জুনিয়র একটা ঠিকঠাক ম্যাচের পর আর কি ডমিনিকের কাছে হেরে যায়, ডমিনিক অক্টাগনকে হারিয়ে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে এই ম্যাচে। তো এই ম্যাচটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু এই যে ওয়ার্ল্ডস কোলাইড হয়েছিল এখানে অক্টাগনের টিমে একজন ছিল যার নাম হচ্ছে মিস্টার ইগুয়ানা। তো সে আর কি একটা মানে ইগুয়ানা তার সাথে নিয়ে আসে, আর তার মুখে পুরো সবুজ রং করা থাকে। তো ক্যারেক্টারটা না বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে হয় না একটা কমিক ক্যারেক্টারের মধ্যে কিছুজন একটু বেশি অ্যাট্রাক্ট করে, তো আমার মনে হয় এই ক্যারেক্টারটার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ ক্যারেক্টারটাকে নিজেদের টেলিভিশন ইউজ করে কি না, কিন্তু আমার তো এই ক্যারেক্টারটাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি তোমাদের বলবো ইউটিউবে এখনও ওয়ার্ল্ডস কোলাইড মানে অ্যাভেলেবেল আছে পুরো লাইভ স্ট্রিমটা, তো এই ক্যারেক্টারটাকে একটু গিয়ে দেখতে পারো। প্রথমেই একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ ছিল, সেখানেই ছিল, এর এন্ট্রেন্সটাও দারুণ। তাছাড়া তার ইগুয়ানাটার সাথে যেইভাবে আর কি মানে সব কাণ্ড কারখানা করে সেগুলো বেশ মজাদার। আর এর যে ইগুয়ানাটা ছিল তাকেও আর কি আমাদের কেউ একজন, তার নামটা আমার মনে পড়ছে না, সেটা মুভ দিয়ে ফেলেছিল, মানে বেশ একটা মজাদার মোমেন্ট ক্রিয়েট করেছিল। তো এই ক্যারেক্টারটাকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ ক্যারেক্টারটার সাথে ফিউচারে কোনো কিছু প্রোগ্রাম করে কি না। এরপর আমরা আবার একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই, কিন্তু এবার এটা ছিল ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লায়রা ভেলকাইরিয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট দ্য ম্যান বেকি লিঞ্চ। আর এই ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম এই ম্যাচে হয়তো বেকি লিঞ্চ হেরে যাবে আর এই ফিউডটা শেষ হয়ে যাবে। কিন্তু বলতে হবে এরা দুজন একটা ভালো ম্যাচ ডেলিভার করেছে, আর এদের ফিউড এখনও শেষ হয়নি। কারণ যেমন এই ম্যাচে স্টিপুলেশন ছিল যে এই ম্যাচে যদি কোনোভাবে বেকি লিঞ্চ জিতে যায় তাহলে লায়রা ভ্যালকাইরিয়াকে বেকি লিঞ্চের হ্যান্ড রেইজ করতে হবে। আর ঠিক যেভাবে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে লায়রা ভ্যালকাইরিয়া বেকি লিঞ্চকে রোল আপের মাধ্যমে হারিয়েছিল, এই ম্যাচের শেষেও আমরা দেখতে পাই বেকি লিঞ্চও লায়রা ভ্যালকাইরিয়াকে সেই ঠিক রোল আপের মাধ্যমে হারিয়েছে, কিন্তু একটু চিটিং করে আর কি। তো সেই রোল আপের মাধ্যমে লায়রা ভ্যালকাইরিয়াকে হারিয়ে হয়ে গেছে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আর শর্ত অনুসারে লায়রা ভ্যালকাইরিয়াকে তার হ্যান্ড রেইজ করতে হতো। এবার লায়রা ভ্যালকাইরিয়া একবার করে কিন্তু বেকি লিঞ্চের মন ভরে না, সে আবার করতে বলে, আবার করে কিন্তু বেকি লিঞ্চের মন তখনও ভরে না, আবার করতে বলে, লায়রা ভ্যালকাইরিয়া আবার তার হ্যান্ড রেজ করে 3 নম্বর বার, কিন্তু বেকি লিঞ্চের মন তখনও ভরে না। আর এরপর বেকি লিঞ্চ বলে তাকে চ্যাম্পিয়নশিপটা পরিয়ে দিতে। তো এবার লায়রা ভ্যালকাইরিয়া সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তো সে তাকে চ্যাম্পিয়নশিপটা পরিয়ে তো দেয়, কিন্তু চ্যাম্পিয়নশিপটা পরিয়ে তাকে দিয়ে দেয় একটা সুপ্লেক্স, আর তারপর বেকি লিঞ্চকে মেরে ধরে রিঙে ফেলে লায়রা ভ্যালকাইরিয়া সেখান থেকে চলে যায়। মানে ম্যাচটা হেরে গেছে, চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়াকে তবু এখানে স্ট্রং দেখানো হয়েছে, আর লাস্ট অব দি আপার হ্যান্ড লায়রা ভ্যালকাইরিয়াকেই দেওয়া হয়েছে। আর এইটা তো একদম শিওর হয়ে গেছে যে এদের ফিউড এখানেই শেষ হয়নি, এখনও এদের মধ্যে স্টোরি বেঁচে আছে। আর বেলিরও রিটার্ন হয়নি, আমি ভেবেছিলাম বেলির হয়তো রিটার্ন হতে পারে, কিন্তু যেহেতু এখনও লায়রা ভ্যালকাইরিয়া আর বেকি লিঞ্চের স্টোরি শেষ হয়নি, তো বেলির রিটার্নকে এখনও অবধি ডাব্লিউডাব্লিউ করায়নি। কিন্তু যেমন বললাম ম্যাচটা ভালো ম্যাচ ছিল, আর কংগ্রাচুলেশনস টু বেকি লিঞ্চ ফর বিকামিং দ্য ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরপর আসে আজকের মানি ইন দ্য ব্যাংকের সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ, যেটা ছিল মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ। তো একে একে সবার এন্ট্রেন্স হয়, তো সব কিছুই ঠিকঠাক ছিল, আর ম্যাচটাও শুরু হয়। ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই সবাই মিলে সেথ রলিন্সের উপর অ্যাটাক করে, কারণ সেথ রলিন্স এখন যা সব করছে সেথ রলিন্সের উপর সবার রাগ আছে, তো সবাই মিলে সেথ রলিন্সের উপর অ্যাটাক করে। আর লাস্টে যখন সোলো সিকোয়া একটু বেশি দাদাগিরি দেখাতে চায় আর কি, সোলো সিকোয়ার ক্যারেক্টারটাকে পুরো ফানি ওয়েতে দেখাচ্ছে এখন। তো লাস্টে আমরা দেখতে পাই সোলো সিকোয়া সবার সাথে টিম আপ করার চেষ্টা করে, কিন্তু সোলো সিকোয়ার সাথে কেউ টিম আপ করতে চায় না, আর সেথ রলিন্সের উপর অ্যাটাক করার পর সবাই মিলে সোলো সিকোয়ার উপরে অ্যাটাক করে দেয়। আর তারপর এই ম্যাচটা ধীরে ধীরে শুরু হয়, নিজের পেস ধরে। আর এই ম্যাচেও আমরা ল্যাডারের ভালো মতো ইউজ দেখতে পেয়েছি। এই ম্যাচ থেকে যেমন বললাম অনেকগুলো টকিং পয়েন্ট আছে। সবার প্রথমে তো একটা জিনিস আমাকে বলতে হবে যে ডাব্লিউডাব্লিউ তাদের অ্যাডভার্টিজমেন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম স্পন্সরশিপ অ্যাডভার্টিজমেন্ট কোনো চান্সই ছাড়বে না ডাব্লিউডাব্লিউ। এই ম্যাচে আমাদের যে এল গ্রান্দে আমেরিকানো আছে সে একটা ল্যাডার এনেছিল, সেই ল্যাডারটার মধ্যেও স্পন্সরশিপ ছিল, মানে সেই ল্যাডারটাও আর কি স্পন্সার্ড, একটা লাল রঙের ল্যাডার ছিল, তার মধ্যে স্পন্সর লাগানো ছিল। তো ল্যাডারটা ইন্টারেস্টিং ছিল। তো এই ম্যাচ থেকে কিছু কুল স্পটের যদি কথা বলা হয়, তো এই ম্যাচের একটা স্পটে আমরা দেখেছিলাম যে আমাদের যে এল গ্রান্দে আমেরিকানো আছে সে ল্যাডারের উপরে দাঁড়িয়ে সেথ রলিন্সকে অ্যাঙ্কেল লকে আটকে দিয়েছিল। তো এইটাকে মাইকেল কোল চ্যাড গেবিলের অ্যাঙ্কেল লকের সাথে কম্পেয়ার করে। তো এখনও এই কনফিউশনটা চলছে যে অ্যাকচুয়ালি এল গ্রান্দে আমেরিকানো চ্যাড গেবিল নাকি চ্যাড গেবিল না। কেউ কেউ মনে করছে এটা চ্যাড গেবিল, আবার কেউ কেউ মনে করছে এটা চ্যাড গেবিল না। তো দেখা যাক এই সিক্রেটটা ডাব্লিউডাব্লিউ কবে আনভিল করে। তাছাড়া এল গ্র্যান্ডে আমেরিকানো এই ম্যাচে ল্যাডারের উপর একটা মেক্সিকান ডেস্ট্রয়ার মেরেছিল, সেটাও একটা দেখার মতো মুভ ছিল। এছাড়া আমাদের পেনটা সেথ রলিন্সকে ল্যাডারের উপর থেকে নিচে লাগানো একটা ল্যাডারের উপর ফেলেছিল, আর ওই দিক থেকে অ্যান্ড্রাদে এসে এল গ্র্যান্ডে আমেরিকানোকে একটা ল্যাডারের উপর ফেলেছিল। তো এরকম কিছু স্পট ছিল যেগুলো এই ম্যাচটাকে ক্রেজি বানিয়ে তুলেছে। এছাড়া সবাই টেবিলের ডিমান্ড করতে থাকে, কিন্তু এই ম্যাচে আমরা কোনো টেবিল স্পট সেভাবে দেখতে পাই না, কিন্তু ল্যাডারের কিছু টেবিল মতো বানানো ছিল যেখানে আমরা বেশ কিছু কুল স্পট দেখতে পেয়েছি।
তো এইগুলো তো ছিল ম্যাচের কথা, কিন্তু এবারই ম্যাচের মেন টকিং পয়েন্টের কথা বলা যাক, যেখানে আমরা সবার প্রথমে দেখতে পাই যে যখন সেথ রলিন্সের মনে হতে থাকে যে না, সেথ রলিন্স একা পারবে না আর সেথ রলিন্সের হাত থেকে ধীরে ধীরে সব কিছু বেরিয়ে যাচ্ছে, তো তখন আমরা দেখতে পাই সেইখানে সেথ রলিন্সের সাঙ্গপাঙ্গ মানে ব্রনসন রিড আর ব্রন ব্রিকার চলে আসে। আর ব্রন ব্রিকার এসে সবার প্রথমেই এল গ্র্যান্ডে আমেরিকানোকে একটা স্পিয়ার মেরে দেয়, তারপর ব্রনসন রিড অ্যান্ড্রাদের উপর একটা সুনামি মেরে দেয়, আর তারপর যখন সবাইকে মেরে ধরে তাদের নজর পড়ে সোলো সিকোয়ার উপর, তখন আমরা দেখতে পাই সোলো সিকোয়াকে বাঁচাতে সোলো সিকোয়ার সাঙ্গপাঙ্গ মানে জেকব ফাটু আর জেসি মাটেও সেখানে চলে আসে। তো জেসি মাটেওকে তো ব্রন ব্রিকার একটা স্পিয়ার দিয়েছিল ব্যারিকেডের থ্রু, তো তারপর তাদের খেলা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপর জেকব ফাটুর ডমিনেন্স ছিল পুরো ম্যাচে। জেকব ফাটু সবার প্রথমে ব্রনসন রিডকে তুলে একটা সামোয়ান ড্রপ দিয়েছিল, সেটা দেখার মতো ছিল। আর জেকব ফাটু দেখিয়ে দিয়েছিল হবি তুই ব্রনসন রিড, কিন্তু আমার নামও জেকব ফাটু। তো তারপর আমরা দেখতে পাই জেকব ফাটু সোলো সিকোয়াকে রিংয়ে নিয়ে আসে আর সোলো সিকোয়াকে হেল্প করতে থাকে যাতে সোলো সিকোয়া ল্যাডারে উঠে মানি ইন দ্য ব্যাংকটাকে পেরে আনতে পারে। কিন্তু যখন সোলো সিকোয়া ল্যাডারে উঠে সেটাকে পারতে যায়, তখন সোলো সিকোয়া উঠতে পারে না। আর সে ভাবে যে কী হলো, তখন সে দেখে যে তার পা ধরে টানছে জেকব ফাটু। আর আজকে জেকব ফাটু ফাইনালি সেই কথাটা বলে দিয়েছে যেটা শোনার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, যে আই হেট ইউ সোলো। আর তারপর ল্যাডারের উপর থেকে সবার প্রথমে সোলো সিকোয়াকে ফেলে। আর ওই যে বললাম রিংয়ের বাইরে একটা ল্যাডার সাজানো ছিল টেবিলের মতো করে, সেইখানে যখন সোলো সিকোয়াকে ফেলে দেয় জেকব ফাটু, তখন সোলো সিকোয়ার খেলা এই ম্যাচে সেখানেই শেষ হয়ে যায় আর জেকব ফাটু সেখান থেকে বেরিয়ে যায়। তো জেকব ফাটু টার্ন করে গেছে সোলো সিকোয়ার উপর। আর এবার দেখে যেটা মনে হচ্ছে, মানে যেটা এখন ফাইনাল হয়েই গেছে, যে এরপরে যে ফিউডটা হতে চলেছে সেটা জেকব ফাটু আর সোলো সিকোয়ার মধ্যেই হতে চলেছে ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। তো জেকব ফাটু যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন সেথ রলিন্স আবার নিজের সুযোগ পেয়ে যায়। আর সেথ রলিন্স তখন এই ম্যাচটা জেতার জন্য ধীরে ধীরে ল্যাডারে উঠতে থাকে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই এলে নাইট একটা শেষ চেষ্টা করে এই ম্যাচটা জেতার, কিন্তু আমাদের সেথ রলিন্স এলে নাইটকে দিয়ে দেয় একটা কার্ভ স্টম্প। আর আমাদের এলে নাইট পরপর 3 বছর এই ল্যাডার ম্যাচে কম্পিট করেও মানি ইন দ্য ব্যাংক পারতে সক্ষম হয় না। আর লাস্টে আমরা দেখতে পাই সেথ রলিন্স ল্যাডারে চড়ে আর মানি ইন দ্য ব্যাংকটা পেরে নেয়। আর সেথ রলিন্স হয়ে গেছে আবার আমাদের মিস্টার মানি ইন দ্য ব্যাংক। আর সেথ রলিন্স এখনও অবধি যতগুলো মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন হয়েছে, সব থেকে গ্রেটেস্ট ক্যাশ ইন সেথ রলিন্সেরটাকেই মানা হয়। তো আবার সেই সুযোগ সেথ রলিন্সের হাতে চলে এসেছে। এবারে দেখা যাক এইবার সেথ রলিন্স যে ক্যাশ ইনটা করবে সেটা কতটা ইন্টারেস্টিং হয়। তো এই ম্যাচে যেমন বলেছিলাম যে আমার মনে হয় না যে রোমান রেন্স এসে সেথ রলিন্সকে মানে মই থেকে টেনে ফেলবে, এটা আমি প্রথমে বলেছিলাম। আর তারপর যদিও সিচুয়েশন দেখে মনে হয়েছিল যে না, এলে আসতেও পারে, কিন্তু রোমান রেন্স এখানে আসে না। তো তোমাদের বলেছিলাম যে পুরোপুরি আশা নিয়ে বসে থাকো না যে রোমান রেন্স আসবে, তাহলে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো। তো রোমান রেন্স তো আসে না, কিন্তু তাছাড়া যেটা সারপ্রাইজিং ছিল সেটা হচ্ছে সিএম পাঙ্ক আর স্যামিজেনকেও এই ম্যাচে আমরা কোথাও দেখতে পাই না। কিন্তু যাই হোক, সেথ রলিন্স ব্র্যান্ড নিউ মিস্টার মানি ইন দ্য ব্যাংক আবার হয়ে গেছে। আর তারপর সে পল হেমান আর ব্রনসন রিড ব্রন ব্রেকারের সাথে সেলিব্রেট করতে থাকে। এবার দেখা যাক সেথ রলিন্স কাকে টার্গেট করে। আর একবারের জন্য মনে হয়েছিল আজকের মেন ইভেন্টও আমরা হয়তো সেথ রলিন্সের ক্যাশ ইন দেখতে পেতে পারি, কিন্তু সেটা হয় না। এরপর আসে আজকে মানি ইন দ্য ব্যাংকের মেন ইভেন্ট, যেটা ছিল একটা ট্যাগ টিম ম্যাচ। সেখানে সবার প্রথমে এন্ট্রেন্স হয় আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের। আর তারপর জেউসো ইট করতে করতে আসে, কিন্তু সেই ইটকে সে যখন রিপিট করতে চায় তখন লোগান পল তাকে আটকে দেয়। লোগান পল সেখানে নিজের এন্ট্রেন্স করে ফেলে। আর লোগান পল তার এন্ট্রেন্সের সময় এখন যে ড্রোনটাকে ব্যবহার করছে সেই ড্রোনটা নিয়ে আসে। ড্রোন শট ছিল লোগান পলের এন্ট্রেন্সে। আর সবার লাস্টে আমরা জন সিনার এন্ট্রেন্স দেখতে পাই। আর জন সিনাকে ইন্ট্রোডিউসও করা হয় একদম লেজেন্ডারি ওয়েতে। তাকে বলা হয় যে নেভার সিন 17 আর লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন আর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো তার মানে তার যে ইন্ট্রোডাকশনটা সেটাও লেজেন্ডারি ছিল। আর তারপরেই ম্যাচটা শুরু হয়। এই ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই যে জন সিনার কোডি রোডস ম্যাচটাকে শুরু করে, কিন্তু তারপর যখন মানে জন সিনার মনে হয় যে না কোডি রোডসের সাথে এখন কিছু করা যাবে না, তো লোগান পলকে সে ট্যাগ দিয়ে দেয়। আর তারপর ধীরে ধীরে এই ম্যাচটা যখন পেস ধরে, তখন আমরা দেখতে পাই জেউসো এই ম্যাচে প্রচুর মার খায়। মানে প্রথম দিকে জেউসো, লোগান পল আর জন সিনা দুজনের কাছে মানে খুব মার খেয়েছে আজকে। সত্যি বলতে গেলে জেউসোকে বিশাল মেরেছে এরা দুজন মিলে। আর যখনই মানে রেফারির চোখ একটু অন্যদিকে ছিল, তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লোগান পল আর জন সিনা একসাথে জেউসোকে মারছিল। জেউসোর উপর সমস্ত মানে মুভ দিচ্ছিল, মাঝখানে জেউসো কাউন্টার করারও চেষ্টা করে। যেই সাবমিশন মুভে সে গান্থারকে হারিয়েছিল, সেই সাবমিশন মুভ আর কি জেউসো জন সিনার উপরও লাগিয়ে দেয়, কিন্তু তাতে কোনো লাভের লাভ কিছু হয় না। তো আলটিমেটলি আমরা দেখতে পাই জেউসো যখন আর কি কোডি রোডসকে ট্যাগ করে, তখন এই ম্যাচে কিছুটা একটু মোড় পরিবর্তন হয়। আর তারপর কোডি রোডস একে একে লোগান পল আর জন সিনার উপরে অ্যাটাক করতে শুরু করে। তারপর অ্যাকশন যায় রিং সাইডে যখন অ্যাকশন যায়, তখন এই ম্যাচটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো রিং সাইডে অ্যাকশন যাওয়ার পর আমরা দেখতে পাই এখানে কিছু কুল স্পট। একটা সময় আমরা দেখতে পাই যে লোগান পল তার ড্রোনটাকে হাতে নিয়ে একটা স্পট করতে যায়, কিন্তু সেটা তার উপরই মানে উল্টে যায় আর কি স্পটটা, কারণ সে যখন রিংয়ের কর্নারে চড়ে বসে তখন সবার প্রথমে কোডি রোডস এসে তাকে অ্যাটাক করে। আর তারপর জেউসো তার উপর একটা স্প্ল্যাশ লাগিয়ে দেয়। তার আগে আমরা দেখেছিলাম যে লোগান পল মানে আর কি যখন কোডি রোডস জনসিনের উপর একটা মানে জনসিনাকে একটা ক্রস রোডস মেরে দিয়েছিল আর তাকে পিন করতে যাচ্ছিল, তখন লোগান পল রোপের উপর থেকে ঝাঁপিয়ে কোডি রোডসের উপর পড়ার
করার চেষ্টা করেছিল, কিন্তু কোডি রোডস সেখান থেকে সরে যায় আর লোগান পল গিয়ে পড়ে জন সিনার উপর। তো সেটা আর কি একটুখানি মানে লোগান পলের মিসম্যাচ হয়ে যায় ব্যাপারটা। তো ফাইনালি এই ম্যাচের টার্নিং পয়েন্ট তখন আসে যখন আমরা দেখতে পাই যে অ্যাকশন আবার রিং সাইডে যায় আর আমাদের জন সিনা কোডি রোডসকে অ্যানাউন্সার টেবিলের উপর কিছু করার চেষ্টা করে, কিন্তু জন সিনাকে একটা স্পিয়ার মেরে দেয় জে উসো। আর তারপর যখন জে উসো অ্যানাউন্সার টেবিলের উপর পড়েছিল, মানে যখন স্পিয়ার মারে তখন অ্যানাউন্সার টেবিলটা ভাঙে না, কিন্তু যখন জে উসো অ্যানাউন্সার টেবিলের উপর পড়েছিল তখন লোগান পল টপ রোপের উপর থেকে মানে কর্নার থেকে জে উসোর উপর একটা স্প্ল্যাশ মারে আর তখন টেবিলটা ভেঙে যায় আর লোগান পল আর জে উসোর খেলা সেখানেই শেষ হয়ে যায়। আর দুজন আর নড়তে চড়তে পারে না, তো রেফারি সব চলে আসে, অফিসিয়ালসরা চলে আসে, তাদেরকে চেক করতে থাকে। আর এই সুযোগটাকে কাজে লাগায় জন সিনা, কারণ রিংয়ে তখন ছিল জন সিনা আর কোডি রোডস। আর জন সিনা এখন তার নতুন যে ফিনিশার পেয়েছে বেল্টের বাড়ি, তো জন সিনা সেটাই মারার চেষ্টা করেছিল আর সেটা মেরেও দিয়েছিল, কারণ কোডি রোডসকে আজকে জন সিনা আবার তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ দিয়ে মেরে দিয়েছিল আর দেখে মনে হচ্ছিল জন সিনা আবার তার হিল ট্যাকটিক ইউজ করে জিতে যাবে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই কালো পোশাক পরে কেউ একজন চলে আসে আর জন সিনাকে সবার প্রথমে একটা স্পিয়ার দেয় আর তারপর জন সিনার মুভ জন সিনার উপরই অ্যাপ্লাই করে, মানে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ দিয়ে জন সিনার উপরই অ্যাটাক করে। আর সেই সময় সবাই উই ওয়ান্ট ট্রুথের চ্যান্ট করছিল আর সেই চ্যান্ট মানে তাদের যে প্রার্থনা সেটা ট্রিপল এইচ আমাদের শুনে নিয়েছে আর ট্রিপল এইচ এখানে R-Truth-কে ফিরিয়ে নিয়েছে, কারণ এটা আর কেউ না, এটা R-Truth-ই ছিল। তো যখন R-Truth তার ফেস রিভিল করে তখন একটা ক্রেজি রিয়াকশন পায়। এবার এখানে একটা জিনিস বলার আছে, অনেকে বলছে যে WWE আমাদের সাথে খেলেছে আর WWE এই পুরোটাই স্টোরি লাইন ছিল, কিন্তু আমি তোমাদের বলে রাখি যে দেখো একটু বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো, এটা কোনো স্টোরি লাইন অ্যাকচুয়ালি ছিল না, কারণ যদি এটা শুধু স্টোরি লাইনই হতো তাহলে WWE শুধুমাত্র R-Truth-এর সাথেই খেলাটা খেলতো, কিন্তু R-Truth-এর সাথে কিন্তু আরও অনেকে রিলিজ হয়েছে, তো সেই লিস্টে অ্যাকচুয়ালি R-Truth-এর নামও ছিল আর R-Truth অ্যাকচুয়ালি রিলিজ হয়ে গেছিলো। কিন্তু তারপর যেইভাবে সবাই R-Truth-এর ডিমান্ড করেছে আর যেমন বললাম ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ায় কী চলে সেটার উপর নজর রাখে আর বাকিদের তুলনায় R-Truth-এর ডিমান্ড সব থেকে বেশি ছিল আর সেই কারণে ট্রিপল এইচ জাস্ট ড্যামেজ কন্ট্রোল করার জন্য R-Truth-কে আবার কোম্পানিতে ফিরিয়ে এনেছে আর এটাই হলো বাস্তব কথা। কিন্তু এখন অনেকে বলছে যে পুরোটা স্টোরি লাইনের পার্ট ছিল, মানে ট্রিপল এইচ আর WWE আমাদের সাথে খেলে নিয়েছে, তো এটা কোনো ওয়ার্ক ছিল না অ্যাকচুয়ালি। একটু ভালোভাবে ভেবে দেখলে সেটা বোঝা যাবে, কিন্তু সেটা বোঝা যাক বা না যাক সেটা ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে এটাই যে R-Truth আবার কোম্পানিতে ফিরে এসেছে। আর মেন ব্যাপার হলো এটা যে WWE শপে তার যে মার্চেন্ডাইজটা বিক্রি হচ্ছে সেটা R-Truth নামে না, সেটা হচ্ছে রন কিলিংস নামে বিক্রি হচ্ছে, মানে যেটা তার আসল নাম আর কি। তো এখন কি WWE R-Truth-এর গিমিকটাকে ফেলে দিয়ে রন কিলিংস নামে R-Truth-কে চালাবে, এটা দেখার বিষয়। কিন্তু যাই হোক না কেন, যখন R-Truth জন সিনার উপর অ্যাটাক করে তখন এই সুযোগটা পেয়ে যায় কোডি রোডস আর কোডি রোডস একটা ক্রস রোডস লাগিয়ে জন সিনাকে পিন করে তাদের টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়। তো জন সিনার হিল টার্নের পর যে একটা মোমেন্ট বাকি ছিল যেটা হচ্ছে জন সিনার পিন হওয়া, সেই 16 কলাও আজকে পূর্ণ হয়ে গেছে আর জন সিনা আজকে পিনও হয়ে গেছে। কিন্তু যাই হোক আজকের পিনটা নিয়ে বেশি কিছু কমপ্লেন নেই, কারণ আজকের পিনটা যেটা জন সিনা হয়েছে সেটা কোনো নর্মাল না, সেটা স্টোরি লাইনকে প্রোগ্রেস করার জন্যই হয়েছে আর R-Truth-এর রিটার্ন হয়েছে, এইটার জন্যই জন সিনাকে পিন করতে পেরেছে কোডি রোডস। তো দেখা যাক এরপর R-Truth আর জন সিনার স্টোরিটা আরও এগায় কিনা আর নাকি এরপর থেকে কোডি রোডস আর জন সিনার স্টোরি শুরু হয়ে যায়, এটা দেখার বিষয় হবে। কিন্তু যাই হোক না কেন লাস্টে আমরা দেখতে পাই এখানেও আমার প্রেডিকশন ঠিক হয়ে যায় আর জে উসো আর কোডি রোডস সেলিব্রেট করতে থাকে আর জন সিনার অবস্থা দেখার মতো ছিল আর জন সিনা পুরো হতাশ হয়ে বসে থাকে আর কি, মানে মুখ দেখার মতো ছিল জন সিনার। তো এইভাবে আজকে মানি ইন দ্য ব্যাংক শেষ হয় আর এখানেও রোমান রিডিংস আসে না। আমরা সবাই ভেবেছিলাম এখানে হয়তো সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে আসবে আর সেথ রলিন্সকে আটকানোর জন্য রোমান রিডিংস আসতে পারে, কিন্তু সেসব কিছু হয় না। রোমান রিডিংসের পুরো দর্শন পাওয়াই যায় না। R-Truth-এর রিটার্ন WWE দিয়ে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু যাই হোক না কেন কিছু তো ঘটেছে মানি ইন দ্য ব্যাংকে আর এই কারণে আজকের মানি ইন দ্য ব্যাংক আমি বলবো একটা ভালো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল, দেখার মতো ছিল আর অনেকদিন পর WWE-র জন্য পজিটিভ কিছু নিউজ ছিল এটা। এবার দেখা যাক এই মোমেন্টামটাকে WWE ধরে রাখতে পারে কিনা, নাকি মানি ইন দ্য ব্যাংকের পর আবার সেই যেইকে সেই হয়ে যায় ব্যাপারটা, সেটাই এখন দেখার বিষয় হবে। কিন্তু মানি ইন দ্য ব্যাংক আমার তো দুর্দান্ত লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।